ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফির 4th সেমিস্টারে সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এই বছর অর্থাৎ 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে। দেখো, জিওগ্রাফিতে কিন্তু অ্যাকচুয়ালি সাজেস্টিভ কোনো কিছু হয় না, তবুও তোমাদের সিলেবাসটা এই বছর অনেকটাই বড়, অল্প সময় পেয়েছো, সবার পক্ষে সিলেবাস কিন্তু কভার করা সম্ভব হয়ে উঠেছে কিনা সেটা তোমরাই জানো। ঠিক আছে, যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আর যাদের এখনো সিলেবাসটা কমপ্লিট হয়নি তাদেরকে বলবো এখন যেটুক সময় আছে ভালো করে পড়াশোনা করো, আমার এই কোয়েশ্চেনগুলোকে ভালো করে রিপিট করো, ছোট প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে। ওকে, তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে। দেখো, তোমাদের ভূগোলের ক্ষেত্রে মোট 3টে পার্ট আছে, একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল এবং আরেকটা হচ্ছে ভারতের ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে তোমাদের মোট 5টা চ্যাপ্টার আছে। প্রাকৃতিক ভূগোলে কয়টা চ্যাপ্টার ছিল তোমরা সবাই জানো? 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 15 নম্বর পরীক্ষাতে প্রশ্ন আসবে, অর্থাৎ উত্তর করতে হবে। 5 নম্বরে একটা, 3 নম্বরে দুটো এবং 2 নম্বরে দুটো প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে। তো যতগুলো প্রশ্ন তোমাদের করতে হবে তার ডবল প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। তাহলে 5 নম্বর যেহেতু একটাই প্রশ্ন তোমাদের করতে হবে, তো 5 নম্বর কিন্তু দুটো প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এবং একটা করতে হবে। 3 নম্বর যেহেতু দুটো প্রশ্ন করতে হবে, তাহলে 3 নম্বরে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। 2 নম্বরে দুটো করতে হবে, মানে 4টা প্রশ্ন থাকবে। এই প্রাকৃতিক ভূগোল থেকে 15 থাকবে, মানবী ভূগোল থেকে 10, আর ভারতের ভূগোল থেকে থাকবে 10। এই হচ্ছে 35 নম্বর তোমাদের। আমি এখানে লিখিত পরীক্ষার 35 নম্বরই কিন্তু সাজেশনটা আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টা ভূমিরূপের চিত্র সহ বর্ণনা। ঠিক আছে, কখনো কখনো 5টা ভূমিরূপ না দিয়ে তোমাদের 3টা ভূমিরূপও কিন্তু আসতে পারে, যে সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে যে কোনো 3টা ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। অথবা এই প্রশ্নটাকেই ঘুরিয়ে আসতে পারে যে সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সমুদ্র ভৃগু, তরঙ্গ কর্তৃত মঞ্চ এবং ব্লোহোল কিভাবে সৃষ্টি হয় সেটা চিত্র সহ আলোচনা করো। মোট কথা, প্রথম যে সাজেশন আমি প্রশ্নটা দিয়েছি সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে তৈরি ভূমিরূপ। ওকে, ভালো করে এটা তোমরা প্র্যাকটিস করবে। 2 নম্বর যেটা আছে, দেখো 3টা স্টার চিহ্ন দিয়েছি। নদীর পুনর্জীবন লাভের ফলে প্রধান 4টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নদীর পুনর্জীবন লাভের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো চিত্র সহ আলোচনা পরীক্ষাতে আসতে পারে। জলবায়ু থেকে দেখো একটা দিয়েছি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবন চক্র কিন্তু চিত্র সহ আলোচনা করো। এর আগে যখন ওল্ড সিলেবাস ছিল তখন কিন্তু এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এই প্রশ্নটা কিন্তু রিপিট হতো 2-1 বছর পর পর, বারবার পরীক্ষাতে কিন্তু আসতো। তো এখানে 6টা পর্যায় আছে, সেই 6টা পর্যায়ে অবশ্যই চিত্র সহ তোমরা আলোচনা করে দিও। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টা ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের যে 5-এ আসবে না হয়ে আবার কিন্তু 3 নম্বরেও আসতে পারে, ওই জন্য এমনভাবে প্রিপারেশন নেবে 5 বা 3-এ যেখানে আসুক তোমরা যেন লিখতে পারো। ওকে, এরপর দেখো 5 নম্বর যে প্রশ্নটা আছে, 5 নম্বরে বলেছে সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তিগুলি দাও। একদম ভূগোলের বইতে প্রথমেই আছে, দেখবে সমুদ্র তলদেশের বিস্তৃতি যে সপক্ষে প্রমাণ, সেই প্রমাণগুলো, শুধুমাত্র প্রমাণগুলো, এটা 5-এ আসতে পারে, অথবা এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরেও কিন্তু আসতে পারে, দেখে নিও ভালো করে। আচ্ছা, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রটি বর্ণনা করো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 7 নম্বর যেটা আছে, দেখো এটাতে 3টা স্টার চিহ্ন দিয়েছি। আমার মনে হচ্ছে জীব বৈচিত্র্য থেকে একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, 5 নম্বর তো দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। তো জীব বৈচিত্র্য থেকে একটা 5 নম্বর প্রশ্ন থাকবে, আর বাদ বাকি যে 4টা চ্যাপ্টার প্রথম দিকে আছে সেখান থেকে হয়তো আরেকটা প্রশ্ন থাকবে। ওকে, তো এখানে দিয়েছে দেখো জীব বৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলো আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মোট কথা, জীব বৈচিত্র্য থেকে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 8 নম্বর আছে, দেখো সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ উল্লেখ করো। 9 নম্বর আছে সমুদ্র স্রোতের প্রধান প্রভাবগুলি আলোচনা করো। 10 নম্বর আছে দেখো জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন আছে, দেখো জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি চাইছি এই প্রশ্নটাই যেন পরীক্ষাতে চলে আসে। জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটো পদ্ধতি আছে, একটা ইন সিটু সংরক্ষণ আর একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ মানে কি, তোমার হচ্ছে যে কোনো জীব প্রজাতি তার সব বাসস্থান বা নিজের বাসস্থানের মধ্যেই যদি সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। এটা আবার 3 ধরনের হয়, একটা ন্যাশনাল পার্ক, একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, আর একটা হয় তোমার হচ্ছে বন্য প্রাণী অভয়ারণ্য।
জন্য। আর ex-situ সংরক্ষণ কি? উদ্ভিদ বা প্রাণী বা জীবগোষ্ঠীর তার স্বাভাবিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে গিয়ে যদি সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় কিন্তু ex-situ সংরক্ষণ। ঠিক আছে, যেমন চিড়িয়াখানা, জিন ব্যাংক, ঠিক আছে, জুওলজিক্যাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন, এই জিনিসগুলো সব কি হবে? সব ex-situ সংরক্ষণের উদাহরণ হবে। তো এই জিনিসগুলোকে তোমাদের জাস্ট ডিসকাস করতে হবে। বা অনেক সময় পার্থক্যও চলে আসতে পারে 3 অথবা 5 যে in-situ সংরক্ষণ এবং ex-situ সংরক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা দেখবে। আচ্ছা, 5 নম্বরে আমি মোট দেখো 13টা প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, প্রশ্ন সংখ্যা যদিও অনেকটা বেশি মনে হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই। তোমাদের চ্যাপ্টার আছে মোট 5টা প্রাকৃতিক ভূগোলে, তার মধ্যে মাত্র 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। আর প্রথমবার পরীক্ষা হচ্ছে, কোশ্চেন কোথা থেকে দেবে কোথা থেকে দেবে না এটা কিন্তু প্রেডিকশন করা কিন্তু অনেকটা টাফ কাজ। ওই জন্য বলবো বেশি প্রশ্ন একটু সংখ্যায় বেশি হলে তাও প্র্যাকটিস করে নিও। আচ্ছা, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে, সমুদ্র তরঙ্গ ক্ষয় অথবা সঞ্চয় দুটো ভূমিরূপ ভালো করে তোমরা দেখে রাখবে 26 সালের উচ্চ মাধ্যমিকের জন্য। ওকে, 13 নম্বর আছে দেখো ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত থেকে আরো প্রশ্ন দিয়েছি, বাট সেগুলো আমি 3 নম্বরে দিয়েছি, সেগুলো ভালো করে দেখে নাও। ওকে, আর জিওগ্রাফির ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এত হিউজ সিলেবাস, ঠিক আছে, আর 4 মাস মাত্র সময়, এর মধ্যে সিলেবাস কমপ্লিট করা ভীষণ টাফ কাজ। তার মধ্যে আবার প্র্যাকটিক্যাল আছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা নিজেরা নিজেদের পরিস্থিতিটা বুঝতে পারছো, আমিও অনেকটা ফিল করতে পারছি। আমিও যেহেতু অফলাইনে পড়াই, ঠিক আছে, সিলেবাস শেষ করা মানে অনেকটা দুঃসাধ্য কাজ। তারপরে এত বড় বড় জিনিস আছে, কোথা থেকে প্রশ্ন আসবে না আসবে এগুলোকে প্রেডিকশন করা একটু টাফ কাজ। ওকে, তবুও বলবো একটু ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, ভালো রেজাল্ট করতে হবে। আর তোমাদের যাদের যাদের সিলেবাসটা কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন কোন টপিকগুলো তোমাদের এখনো বাকি আছে। এরপর চলো প্রাকৃতিক ভূগোলে দেখো 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন সংখ্যাটা একটু বেশি হবে। ঠিক আছে, যেহেতু সিলেবাসটা অনেক বড় ওই জন্য কোশ্চেনের সংখ্যাটাও একটু বেশি। 3 নম্বর দিয়েছে দেখো আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণীবিভাগ। দেখবে 3 ধরনের বদ্বীপ আছে আকৃতি অনুযায়ী। ঠিক আছে, সেই বদ্বীপগুলোর সংজ্ঞা এবং উদাহরণ কোথায় দেখা যায় আর ছবি দিলেই হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য। এই প্রশ্নটা যেমন ইম্পর্টেন্ট 5-এ, এই প্রশ্নটা তেমন 3 নম্বর ইম্পর্টেন্ট। উল্টে যেতে পারে, এই প্রশ্নটা চলে আসলো 5-এ, ওইটা চলে আসলো 3-এ, এরকমও কিন্তু হলেও হতে পারে। আচ্ছা, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, জীববৈচিত্র্য বিনাশের কারণ, যেটা আমি 5 মার্কে দিয়েছি সেটা আবার 3 নম্বরেও দিয়েছি। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত, ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির কিছু শর্ত থাকে, যেমন তোমার হচ্ছে উষ্ণতা থাকে, জলের গভীরতা থাকে। ঠিক আছে, তো এইরকম কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে আলোচনা করবে। তোমাদেরকে বলে দিচ্ছি 3 নম্বর যখন প্রশ্ন লিখবে তোমরা পয়েন্ট করে করে যদি লেখো 5টা পয়েন্ট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, 4 থেকে 5টা পয়েন্ট দেবে 3 নম্বর প্রশ্নের উত্তরের জন্য, একটি হিডিং করে করে পয়েন্টগুলো। আর 5 নম্বর যে প্রশ্নগুলো কখনো কখনো 3টা জিনিস চায়, যে নদীর ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টা ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। সেক্ষেত্রে প্রত্যেকটা ভূমিরূপের সংজ্ঞা, উৎপত্তির কারণ, 2-1টা বৈশিষ্ট্য উদাহরণ আর পাশের ছবি দিবে। ঠিক আছে, একটু বড় করে লিখবে তাহলে কিন্তু ফুল নম্বর পেয়ে যাবে। আচ্ছা, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা বদ্বীপ গঠনের শর্তগুলো আলোচনা করো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 7 নম্বর আছে দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব। 8 নম্বর আছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য। এগুলো ক্লাস 10-এর বইতেও আছে। কারো যদি ক্লাস 11-12-এর বইতে এই টপিকগুলো পড়তে অসুবিধা হয়, কিছু কিছু সেম জিনিস ক্লাস 9-10-এর বইতেও আছে, সেখান থেকেও তোমরা মুখস্থ করতে পারো। আচ্ছা, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ক্লাস 10-এর বইতেও এটা সুন্দর করে দেওয়া আছে, যে কোনো রাইটারের বই সেখান থেকেও করতে পারো। আচ্ছা, বিশ্ব জলবায়ু পরিবর্তনে মানুষের কি ভূমিকা? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর আছে দেখো জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর দেখো পাত সঞ্চালনের 3টি কারণ লেখো। এটা কিন্তু আসতে পারে, পাত সঞ্চালন চ্যাপ্টারটাও বা ছোট্ট ইউনিটটাও কিন্তু তোমাদের এই সিলেবাসের মধ্যে আছে, ওটাও ভালো করে পড়বে। ঠিক আছে, অভিসারী পাত, প্রতিসারী পাত, আমি সেখান থেকে 2 নম্বরের প্রশ্ন অবশ্য দিয়েছি। 13 নম্বর দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে ইন-সিটু সংরক্ষণ, ex-situ সংরক্ষণ। 5 মার্কে দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে, কিছু কিছু প্রশ্ন রিপিট হয়েছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এটাও দেখো 5 নম্বরেও ছিল, আমি 3 নম্বরেও দিয়েছি। এইগুলো আসলে 3 নম্বরে আসার চান্স বেশি। বায়ু জলধারার মিলিত কাজের ফলে গঠিত 3টা ভূমিরূপ।
সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না? নদীর উচ্চ প্রবাহে ক্ষয় কার্যের ফলে 3টা ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আচ্ছা 18 নম্বর আছে দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্তগুলো আলোচনা করো। এটাও আমি 5-এ দিয়েছি, এটা 3-এও দিলাম। জীববৈচিত্র্য বিনাশের 3টা কারণ, এটাও 5 মার্কে আছে, 3 নম্বরে দিয়েছি। সমুদ্র স্রোত সৃষ্টিতে নিয়ত বায়ুর ভূমিকা, এটা দেখতে পারো নাও দেখতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট না, এত টাফ প্রশ্ন আসবে না। আচ্ছা 2 নম্বর প্রশ্ন আছে দেখো, 2 নম্বরগুলো সংখ্যায় বেশি হলেও কিন্তু তোমরা পড়ে নিও। অভিসারী প্রতিসারী নিরপেক্ষ প্রত্যেকটা পাত সীমানার সংজ্ঞা ভালো করে দেখবে। পাত সীমানা আর পাত প্রান্তের মধ্যে কি পার্থক্য? ঠিক আছে, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুটো প্লেটের সংযোগ স্থলকে বলা হয় পাত সীমানা বা প্লেট বাউন্ডারি। আর একটা পাতের চারিধার বা চারি প্রান্ত, সেটাকে বলা হয় পাত প্রান্ত। গায়কটা তো অবশ্যই জানো, মহিখাত। ত্রিপাত সীমানা কাকে বলে? ওয়াই এর মতো ত্রিপাত সীমানা হয়। ত্রিপাত সীমানাতে দুটো বাহু সক্রিয় থাকে, একটা বাহু নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় বাহুটাকে কি বলা হয়? না অলাকোজেন বলা হয়। এই জিনিসগুলো অবশ্যই ভালো করে দেখবে। অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলছে? এটাও ভালো করে দেখবে। প্রতিসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলছে? এগুলো 2 নম্বরে ছোট ছোট প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তোমাদের ষষ্ঠ ঘাতের সূত্র আছে দেখবে, নদীর ক্ষয়কার্যের বা নদীর যে চ্যাপ্টারটা আছে বা ইউনিটটা আছে, সেখানে ষষ্ঠ ঘাতের সূত্র দেখবে আছে। মানে নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার একটা সম্পর্ক আছে। কোনো কারণে যদি নদীর গতিবেগটা দ্বিগুণ হয়, তাহলে নদীর বহন ক্ষমতা 2⁶, অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই সম্পর্কটাকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। 1842 সালে ডাব্লিউ হপকিন্স এই ষষ্ঠ ঘাতের সূত্রটা কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, 9 নম্বর আছে দেখো, জলবিভাজিকা কাকে বলে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জলবিভাজিকা। সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, সোয়াশ ব্যাকওয়াশ, ইনসেলবার্জ কাকে বলে? ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? ডেভিসের ত্রয়ী কাকে বলে? মোনার্ড নক কাকে বলে? পেনিপ্লেন, পেডিপ্লেন, ঘূর্ণবাত কাকে বলে? তোমাদের প্রথমবার যেহেতু বোর্ডের পরীক্ষা হচ্ছে নতুন সিলেবাসে, সিম্পল প্রথমের জিনিসগুলোই পরীক্ষাতে দেখবে আসবে। যেমন বলে দিচ্ছি যে মোনার্ড নক, পেডিপ্লেন, ঘূর্ণবাত। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আসবে। জীববৈচিত্র্য কাকে বলে? এরকম প্রশ্নই কিন্তু তোমাদেরকে চলে আসবে, দেখে নিও। আচ্ছা এরপর দেখো ঘূর্ণবাতের চক্ষু। তারপর আছে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে 2 নম্বরের, 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে। ঠিক আছে, কোপেনের জলবায়ু যে ক্লাসিফিকেশন ABCDE পর্যন্ত যে 5টা ভাগ ছিল, ঠিক আছে, এ জলবায়ুর মধ্যে AF, AW, AM ওই যে ভাগগুলো সেগুলো ভালো করে দেখবে। বি এর ক্ষেত্রে BW, BS। ঠিক আছে, এই জলবায়ু কি বোঝাচ্ছে, তার বৈশিষ্ট্য কি, এগুলো কিন্তু একটু দেখো। কোপেনের জলবায়ু থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে, 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে। শৈবাল সাগর ইম্পর্টেন্ট আছে 2 নম্বরের। হিমপ্রাচীর, মগ্নচড়া, জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য বিনাশের 2টি কারণ। বিনাশের কারণ 5-এও আসতে পারে, 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে। ওকে, আচ্ছা জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? ইন সিটু এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? যদি পার্থক্য না আসে, যদি সংরক্ষণের পদ্ধতি না আসে, তাহলে হয়তো ইন সিটু এক্স সিটু সংরক্ষণ কাকে বলে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। IUCN কি করে? পৃথিবীতে বিলুপ্ত প্রায়, ঠিক আছে, এই সমস্ত জীব প্রজাতির নামকে কি করে? লিস্ট করে। যে বইতে, সেই বইটাকে বলা হয় রেড ডেটা বুক। ঠিক আছে, আর যে বইয়ের মধ্যে যে লিস্ট থাকে সেই লিস্টটাকে বলা হয় রেড লিস্ট। এই IUCN রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক, প্রত্যেকটা বইতেই কিন্তু এই জিনিসগুলো আছে, সবাই একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা মানবীয় ভূগোল থেকে খুব কম প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, আশা করছি মানবীয় ভূগোলের এই অল্প কটা প্রশ্ন করলেই হয়ে যাবে। দেখো প্রথমে 3 মার্কের মানবীয় ভূগোল থেকে টোটাল 10-এ পরীক্ষায় হবে, 3 নম্বরে 2টো আসবে, 2 নম্বরে 2টো আসবে। ঠিক আছে, প্রথমে দিয়েছি দেখো জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত ম্যালথাস তত্ত্বের পজিটিভ চেক মানে অনিবার্য সংযত ব্যবস্থা, আর হচ্ছে কি প্রিভেন্টিভ চেক, সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেই সম্পর্কে আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট দেখবে। আচ্ছা ম্যালথুসীয় ফাঁদ কি? কাম্য জনসংখ্যা, ভীষণ ইম্পর্টেন্ট। কাম্য জনসংখ্যা থেকে কিন্তু 2 নম্বরের হোক বা 3 নম্বরের হোক প্রশ্ন কিন্তু তোমাদের থাকছেই ধরে নাও। ঠিক আছে, ভালো করে এটা দেখো। কাম্য জনসংখ্যা কাকে বলে, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য, বা বললো কাম্য জনসংখ্যা সম্পর্কে একটু আলোচনা করো বা সংক্ষেপে অ্যানালাইসিস করো, সেইভাবে কিন্তু দিতে পারে এই প্রশ্নটা। মানুষজন্ম অনুপাত কাকে বলে? মানুষজন্ম অনুপাত সম্পর্কে আলোচনা করো। আচ্ছা কাম্য জনসংখ্যা আর মানুষজন্ম অনুপাতের মধ্যে পার্থক্য। আর 6 নম্বর দিয়েছি দেখো জনাকীর্ণতা এবং জনস্বল্পতা সম্পর্কে আলোচনা করো। মানবীয় ভূগোল থেকে কিন্তু আমি মাত্র 6টা প্রশ্ন দিয়েছি 3 নম্বর জন্য, আশা করছি এখান থেকে চলে আসবে।
2 নম্বর দেখো কি 2 নম্বরে কম দিয়েছি, মাত্র 6টা প্রশ্ন দিয়েছি। আচ্ছা, পরিব্রাজন কাকে বলে? অভিবাসন আর প্রবাসন, ঠিক আছে। এই যে এমিগ্রেশন আর ইমিগ্রেশন, এই যে ব্যাপারটা আছে সেটাকে অবশ্যই ভালো করে দেখবে। জনবিস্ফোরণ দেখবে, ব্রেন ড্রেন, ব্রেন গেইন দেখবে, ব্রেন ড্রেন আর হচ্ছে ব্রেন গেইন হবে এটা, হ্যাঁ, ব্রেন গেইন, ঠিক আছে, অবশ্যই দেখবে ভালো করে। কাম্য জনসংখ্যা কাকে বলে? 2 নম্বরে আসতে পারে। মানুষ জন্ম অনুপাত কাকে বলে? 2 নম্বরে আসতে পারে। মোট কথা জনসংখ্যা মানে মানবীয় ভূগোল থেকে অনেকটাই কম প্রশ্ন দেওয়া হয়েছে। আর ভারতীয় ভূগোলের ক্ষেত্রে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ভারতের ভূগোলে কিন্তু হুবহু কমন পড়ে যাবে, ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নিও, এই কোশ্চেনগুলোকে রেডি করে নিও। প্রথমে দিয়েছি দেখবে, প্রথমটাই বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। দেখবে ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো পূর্ব এবং মধ্য ভারতেই অবস্থিত, কেন সেটা কিন্তু অবশ্যই দেখবে। 3 নম্বর তো মোটামুটি 5টা থেকে 6টা পয়েন্ট দেবে, তাহলেই হয়ে যাবে। তো ভারতের ভূগোল থেকে 10 নম্বর থাকবে, 2টো থাকবে 3 নম্বর আর 2টো থাকবে 2 নম্বরের প্রশ্ন। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। 3 নম্বর আছে দেখো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ। 4 নম্বর আছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলো আলোচনা করো, ওকে। 5 নম্বর আছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্র গড়ে ওঠার 3টা কারণ, ঠিক আছে। এই কার্পাস, রসায়ন আর লৌহ ইস্পাত, এই 3টা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে, 3 মার্কের জন্য একটা কিন্তু থাকবে এখান থেকে। আচ্ছা, স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে, অন্তত 2 এর জন্য অন্তত দেখবে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, সুন্দরবন অঞ্চলে, এই যে দেখো এখান থেকে 2-3টে প্রশ্ন সুন্দরবন অঞ্চলে বলে দিচ্ছি, তোমাদের লাস্টের যে চ্যাপ্টারটা আছে দেখবে, ওই চ্যাপ্টারের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে এটা একটা, যে সুন্দরবন অঞ্চলে মানুষ আর বন্যপ্রাণীর সংঘাতের কারণগুলোই আলোচনা করো। দেখবে আমাদের সিলেবাসে সুন্দরবন আছে, তারপর হচ্ছে এদিকে পাহাড়ি অঞ্চল, বিশেষ করে ডুয়ার্স অঞ্চল আছে, ওইদিকে হচ্ছে তোমার জঙ্গলমহল আছে, গাঙ্গেয় অববাহিকা আছে বা গঙ্গা নদীর অববাহিকা, এইগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই থাকবে। বিশেষ করে যদি সুন্দরবন থেকে দেয়, তাহলে দিবে সুন্দরবনে মানুষ আর বন্যপ্রাণীর সংঘাতের কারণ কি, অথবা এই সংঘাতটাকে দূর করার জন্য কি কি স্টেপ নেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা আসতে পারে। আচ্ছা, আর কি আসতে পারে দেখো, গঙ্গার জল দূষণ রোধে গৃহীত পদক্ষেপগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে, গঙ্গার জল দূষণ রোধ করতে গিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে এটা আসতে পারে, অথবা গঙ্গার জল দূষণের কারণগুলো আলোচনা করো, ভালো করে কিন্তু দেখবে। এটা থেকে কিন্তু একটা 3 নম্বরের আর একটা 2 নম্বরে থাকবেই। বর্তমান ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। ভারতে কাগজ শিল্পের মূল সমস্যা, ভারতের কার্পাস বয়ন শিল্পের মূল সমস্যা, আর ভারতের গ্রামীণ বসতি আর পৌর বসতির মধ্যে পার্থক্য, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর দেওয়া আছে দেখো, গঙ্গা দূষণের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। 13 নম্বর দিয়েছি দেখো, ডুয়ার্সের জঙ্গলে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে সংঘাতের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। মোট কথা ভারতের ভূগোল থেকে 3 নম্বরের 2টো প্রশ্ন আসবে, আমি 13টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, একটু ভালো করে দেখে নিও। এরপর 2 নম্বর ভারতের ভূগোলের একদম সিম্পল জিনিসগুলো দেখবে পরীক্ষাতে আসবে, যে শিল্প কাকে বলে, পণ্য সূচক কাকে বলে, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, শিকড় আলগা শিল্প কাকে বলা হয়, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে, আধুনিক শিল্প দানব কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে। এই কাকে বলে দিয়ে দেখবে একটা বা দুটো প্রশ্ন তোমাদের চলে আসবে এই ভারতের ভূগোল থেকে, ঠিক আছে। ভারতের ভূগোল এগুলো প্রশ্ন থেকে তো কমন পেয়ে যাবে তোমরা, ভালো করে দেখবে। এরপর কি আছে দেখো, পেট্রোরসায়ন শিল্প কাকে বলে, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে কেন, অবশ্যই 2-3টা স্টার চিহ্ন দিয়ে রাখো, আসতে পারে বা আসবে। আউটসোর্সিং কাকে বলে, সবুজ গ্রাম কাকে বলে, শুষ্ক বিন্দু বসতি আর হচ্ছে আর্দ্র বিন্দু বসতি কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর আছে দেখবো, মহানগর বা মেট্রোপলিস কাকে বলে, কাগজ শিল্পের কাঁচামাল, এই প্রশ্নটা বিগত যখন আগের সিলেবাস ছিল ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, বারবার রিপিট হতো, কাগজ শিল্পের কাঁচামাল, কাগজ শিল্পের সমস্যা। ইউটিফিকেশন কি দেখবে, গঙ্গার জল দূষণ, তখন ইউটিফিকেশন ব্যাপারটা আছে। আর্সেনিক দূষণটাও দেখবে। মানুষ বন্যপ্রাণ সংঘর্ষ কাকে বলে। আরাবাড়ি প্রকল্প ভীষণ ইম্পর্টেন্ট। গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটা বলছে গ্যাপ, 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয় আর 86 সালে সেটা কার্যকর হয়। গঙ্গাকে দূষণ মুক্ত রাখার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাকেই বলা হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, বিওডি ও সিওডি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে ইউটিফিকেশন হবে তার সাথে অবশ্যই বিওডি সিওডি জানতেই হবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের এইচএস 2026 সালের 4th সেমিস্টারের সম্পূর্ণ সাজেশন, ঠিক আছে। তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষার সময় চলে এসেছে, কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা হবে। অবশ্যই
যাদের ভালো লেগেছে ভিডিওটা কমেন্ট করবে, যাদের সিলেবাস শেষ হয়েছে কমেন্ট করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।